পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়তে পারছে না রুবা। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সমানে একটা ছেলের মুখে ঘুষি মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বশে শত্রুতা? শত্রুই যখন তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করেছে। যখন এ কথা বুঝেছে তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আরেকটু মজা নেওয়া যেত। এ কথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়তে সারা গা চিটমিটিয়ে উঠছে দেখে রুবাব ছায়ায় দাঁড়িয়ে দেখতে থাকলো সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারত। দেখতে শুনতে হিরো মার্কা, বেশ ভালো অভিনয়ও জানে। তাহলে হিরোর চরিত্র অভিনয় করতে তার কি সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটা রত্ন, এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখল। সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউ। দুই ভাই বাইক নিয়ে টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন। কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতর ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী। যার সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের খবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙা হলে যখনই আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি বিধায় ছেলে পুলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজকেও ছিল না এই দিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখলো তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি, নামাজে যাওয়ার আগে না হওয়া বউকে ছুঁয়ে কথা দিয়েছি এই একটা মাস গালি টালি দেব না, অকারণে কাউকে মারব না। তবে হ্যাঁ, যেই ছুদনা অকারণে আমার পেছনে সুরসুর দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দেব না। তুই দুষ্টুমি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা, বারবার এক কথা বলতে পারবা না। যা যা, বাড়ি যা। বাড়ি যাবো তো আগে তো 3 বোনের 1 বোনকে দিয়ে খেয়ে কবরে শুয়ে আসি। এই ভালের বাল, রাগ ওঠাস না বলে দিচ্ছি। তুই আমার বিয়ে করা বউ না, যে আদর করার লোভে গড়ে আটকাতে তোমার আসুদা কথাবার্তা গ্রুগ্রাসে গিলে যাব। আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন করে মুখে ফেনা তুলে ফেলে, রাতের বেলা আবার ঠিকই বোনের সাথে খোলাখুলি লাগালাগির বাদ রাখা কিছু, সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই চিনিস রে সায়ন, তুই গিলতে পারস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের। মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায়ী হয়ে পড়ে। এখনই হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করল। লাস্ট বার বলছি, মুখে লাগাম দেন। কনক যেন এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত পোলানোয় তার হাতে এখনও মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের কলার চেপে ধরে বলল, ওই মাতারি, কেন লাগাম দেব? বল কেন? আমার সাথে শত্রুতা? আমাকে খুন করতি? আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউকে অসম্মান করেছি, বাজে টুনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না। ভাইয়াটা শোনার জন্য বুক চলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুই একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাস। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় হাতুড়ের বোনের ক্ষত বিক্ষত লাশ। বোনকে দেওয়ার নামটা রেখে সবাই যখন ধর্ষিতা নামে রাখবে, তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে।
সায়ন আর সহ্য করতে পারল না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। কল গলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করল, সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এলোপাথারি মারতে শুরু করলো। রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল। ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ, ভিড়ে জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে ছাড়াতে গেলে সায়ন বলল, এই শোয়ারের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? শালা বাইনচুদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভদ্রমাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার এক ইশারাই যথেষ্ট তোর বোনের থেকেও শতগুণ সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ করে আমাকে তুমি রোজ রোজ একই ভোজন গান শোনাও। আজ তোমার ভোজন গান তোমারই পেছনে ভরবো শালা। এ কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকলো। তারপর ড্রয়ার খুলে একটা পেনড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, বেড়াচুদা, এটা দেখ কে তোর বোনকে রেপ করিয়েছে, সেই সাথে শুনে নাও। তোদের চুল সময় নেই এই সায়নের। আমার রুচি অত জঘন্য না। সর চোখের সামনে দিকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। এ কথা বলে কনককে আরেকটা কিক মারতেই রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভ্রু কুচকে তাকালেই রুবাব বলল, ভাই শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর সামনের নাকি একই ব্লাড। তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু করে ছুঁড়ে মারল। তারপর হাত দিয়ে নাক মুছিয়ে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ গুড়গুড় করছে রে সায়ন। কত দিক সামলাবে তুই? কতবার সেভ করবি বন্ধের? তোর বাগানে সেরা ফুলটাকে তুলবে ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবে সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসনটা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানে চুপনি খাওয়াতে শুধু ইয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। RLRC নামের এক উন্নত মানের হাসপাতালের ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির নেই তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সাম্য সৃজনের অপারেশন এখনও চলমান। গাড়ির কাঁচ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথে জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটা সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি, অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে সে বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে। এদিকে সাম্য আর সৃজন যমজ। জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারের চশমা পড়ে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাত পেয়েছে। 3 জনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধ সহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা পরিচিত ডাক্তাররাও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাতের অবস্থা বুঝিয়ে ব্যবস্থা নেবেন। আর সাম্য সৃজনের মাথায় জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন ইমাল লিনিয়ার তত্ত্বাবধানে সাম্য সৃজন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। 3 জন গুরুতর আহত হওয়ায় 3 জনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব দিক সামাল দেবার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত স্যুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়াও বন্ধ করে দিয়েছে। এ কথা জানা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে আর সায়ন যেখানেই থাকুক হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে 2 ভাই। রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথেও।
বাড়িতে এই দুজনের রক্ত আবারও পজিটিভ। কিন্তু শীতলের বয়স কম, ওজন কম, এর আগে কাউকে রক্তও দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটার রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধর সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্তের প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরও যদি ভাইদের দিতে না পারি, তাহলে নিজেকে মাফ করতে পারবো না শুদ্ধ ভাই। প্লিজ আমাকে রক্ত দিতে দিন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়েছে। তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। সামান চৌধুরী চোখ মুছে শীতলের 2 হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন, সোনামা আমার, তুমি নিজেও তো বাচ্চা, রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিচ্ছু হবে না চাচু, তোমরা বোঝার চেষ্টা করো। সত্যি বলছি, আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দেব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দেবে। এ সময় মেয়ের জেদ দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নিবা না তো আমার রক্ত? সত্যি নিবা না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থায় কাজে লাগে না, সেই রক্ত শরীরে রাখবই না। এ কথা শুনে অনেকে তাকে বোঝালেও কাজ হলো না। জেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দেবেই দেবে। তার এমন পাগলামিতে শুদ্ধও আর বারণ করলো না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটা নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করলো। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়াল করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে, এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে, তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ও রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে। কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে উঠে চোখ অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত একজোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে। নাকে বিঁধছে পরিচিত ক্রিড অ্যাভেন্টাস নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্রুটি, উডি, স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটাই ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলে আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবে সেভাবে বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছে শুদ্ধ ভাই, সামান্য একটু মাথা ঘুরছে, এই যা। এ কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুইয়ে দিয়ে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধর কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওদেরকে। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না, নিজেদের কাছে গোপন রাখলো। তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থাও করে ফেলল। তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়ল ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝলো তারা এক একজন অনেক বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটির লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনও না কাটলেও জানালেন গা মাথা থেকে কাঁচ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে, তবে অবজারভেশনে থাকবে তারা। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তার যে রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন। জান বাচ্চা দুটো সারা শরীর ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে, চোখ ঝোড়া বন্ধ। কখন খোলে সে চোখ? পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে, গলা ফাটিয়ে কান মাথা ঝালাপালা করে দেবে, টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের গলা ধরে, খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন? আজ প্রথম রোজা, প্রথম ইফতার, হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনরা? আলুর চপ কে কার ডিমের চপ কে খেতে পারে, এই নিয়ে দুষ্টু বুদ্ধি আঁটবে না? কবে হবে এসব? কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই। ঘড়িতে তখন বিকেল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনও মাথা ঘুরছে তার।
খুব দুর্বল লাগছে। রক্ত দেওয়ার আগে বোঝেনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পারছে না, ঘুমও আসছে না। সিমিনের থেকে শুনেছে সাম্যসৃজন নাকি ভালো আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এ কথা শুনে এসে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেজো মার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনেরা পার্সোনাল সব কথাগুলো আগে মেজো মাকেই জানায়। সমাধানও পায় জলদি জলদি। মেজো ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ বেরিয়ে জল গড়িয়ে এলো। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজো মা। চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কার উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পেরে তাই নিজেকে সামলালো। কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো। বসলো বোনের শিয়রে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলল। জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করল। তাকে চোখ মুখ দেখে রুবাব দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না। পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এই নরম হলে কিভাবে হবে? এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, শুদ্ধ পাঠালো তোর খোঁজ খবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় যেন গেল, যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। এ কথা শুনেই শীতলের মুখ মলিন হয়ে গেল। ভেজা চোখের কোণে জমল অশ্রুকণা। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না। সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো, কত বকলো, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তার দিকে তাকালেও না, কিছু বললেও না। অন্য সময় হলে ধমকে উঠত, নতুবা চেলাকাঠের বাড়ি বরাদ্দ রাখত। সামান্য একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলাই বন্ধ করে দিতে হবে? সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না, একদণ্ড শান্তিও পায় না। তবুও এত পাষাণ হতে হবে? কেন হতে হবে? একটু নরম হলে কি হয়? তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবে সে কান্না সামলাতে পারে না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেই দিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না, ওনার রুমেও ঢুকতে দেয় না, আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবাব ভাবাচাকা খেয়ে গেল। হাসিও পেল খুব। তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদছিস কেন বোকা মেয়ে? শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে? যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। সেটা আর হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁজিয়েছিস তুই, অথচ তার হিংস্র থাবা হজম করবি না। শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কি সব বলছো ভাইয়া? কিছুই তো বুঝছি না। রুবাব হাসল। এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবীর সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট, সরল মনা বিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু সন্তর্পণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হয়েও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে, বকে, তবু ওই মেয়েটা তার কাছেই যায়, তার আবদার শুদ্ধর কাছে। কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায় না তাও না, ভয় পায় আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপাতি ঘাটাঘাটি করে। কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়, শাসনের আড়ালেই থাকে প্রশ্রয়। এই অবুঝ মেয়েটা বুঝেও না সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধর মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যি সন্দিহান এই ছেলেটা আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা, শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধ মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। তবে মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে, অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেউ তাকে ভালোবাসে না, সব কষ্ট দেয়। শীতলকে মুখ ঘুরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে। রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেমানুভূতিতে। তবে এই বসন্তের কারণে বারণে রয়েছে ভিন্নতা, মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়।
সেই আগুন নিজেকে যেমন পোড়ায়, সেই সাথে অন্যকেও পোড়ায়। রূপমের কথার আগামাথা কিছুই বুঝল না শীতল, শুধু ড্যাব করে তাকিয়ে রইল। রূপাবও বুঝল শীতল কিছুই বোঝেনি, তাই কথা বাড়ালো না, বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো, কেঁদে ফেলল মুখে হাত চেপে। এসবের কিছু জানতো না সে। ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিকই ছুটে এসেছে। স্বর্ণ আসছিল হঠাৎ মাঝপথে, কি কাজ পড়েছে বিধায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দুবোন নীরবে কাঁদল। তখন রুবাব ওদের ধুমকে থামালো, দুজনকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত টেনশনে ভুলে গিয়েছিল, তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে হাসপাতাল ম্যানেজার এসে জানালো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝলো শুদ্ধর কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছেন ওনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউ নেই, আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তে শুদ্ধ জানালো হাসপাতালের ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয়, যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে। তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করবো শীতল রানী, যেন আমার নামটা তোমার শরীরে জলজল করে। সে নামের উপর আমি চুমু খাবো, চুমুতে চুমুতে ভিজিয়ে দিবে তোমার সর্বকায়া, শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেদিনের অপেক্ষায়। এ কথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জলজল করছে শীতলের হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলে খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদুরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা, মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতল রানী, নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবে কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো। একা একা বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢকঢক করে ওয়াইন গিলল। বাম্পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এই আর নতুন কি, এসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে স্যুট করেছে একটা মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, অদ্ভুত সুন্দর দুটো চোখ, হাতে নিশানা অবাক করার মতো। কে সে কেন তার উপর হামলা করলো? তাকে তো কখনো দেখেনি, চেনেও না। তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাঁটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘণ্টাখানিকের ব্যবধানে আরও দুবার আক্রমণ হওয়ায় বুঝতে বাকি নিয়ে স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজা পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন সে যে খ্যাপা ষাঁড়ের রূপ ধরবে এ কথা ভালো করে জানে। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয়? মারলে শুদ্ধ, সায়ন কতটা তর পাবে? ধর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটার কথা। মেয়েটাকে, আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? এ কথা ভেবে সে উঠে বসল। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘণ্টা চারেক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30, অমাবস্যা রাত বিধায় ঘুটঘুটে অন্ধকার চারিপাশ। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা মতে উচ্চতা 5 ফুট 5। পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে? সে কে? এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে। লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি নারীটার মুখ দর্শন করতে? গেলে মুখই দেখবে এ কথা দিতে পারছে না যদিও, কারণ সে নারী লোভী। নারী দেহ নেশার মতো টানে তাকে। রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যেস তো, ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলো। নিঃশব্দে চলাফেরা করাই পারদর্শী সে। কিন্তু গিয়ে দূরে থেকে খেয়াল করলো মেয়েটা সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশে কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজালো। মুহূর্তের তার মতো করে আরেকটা শীষ বাজালো। অবাক হলো ইয়াসির, ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ বাহ, দারুণ তো। তার কি পারে সে? তবে শত্রুকে দুর্বলভাবে নেওয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতে একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসলো সে।
এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয়। ইস, তাকে এক নজর দেখার মনটা আকুপাকু করছে। এ কথা ভেবে পা বাড়াতে জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটো চোখ, চোখেও যেন অগ্নি বর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদ মস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটা শুট করে বসলো তার বুক বরাবর। শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে দেয়। বাকি রাত সে থাকবে হাসপাতালে। রুবাবও ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছেও তা। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করলো কথা না বলতে, কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধর বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে। আর কোনো সমস্যা হয়েছে কি না জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউর সামনে। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুইও বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওটা তো ঘুমালে মরা গরু, এভাবে কেউ ঘুমায়? কার ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুয়ে দিয়ে আসে। আমার একটা কথা যদি শোনে বেয়াদবটা, মাঝে মাঝে ইচ্ছা করে থাপড়ে দাঁত ফেলে দিতে। থাক, বকিস না। না, বকবো না, কোলে তুলে নাচবো। এ কথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরল কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসল। ভালো নাকি বাসে না, আবার যত্নেরও কমতি রাখে না। শীতলকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে এসে রুবাবকেও চলে যেতে বলল। এদিকে সেহরির সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে। শুদ্ধ কেবিনে ফিরে পাশের ফাঁকা বেডে শরীর এলিয়ে দিল। কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটেছে। এমনকি সে এত রাতে কোথায় থেকে ফিরল, কার সাথে দেখা করতে গিয়েছিল, কিছু জানে না। হয়তো জানবেও না, কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি, সতর্কতা। না রেখেও উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দৌড় গোড়ায়। এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসল। রক্ত নেওয়ার সময় যেখানে সূঁচ ফোটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীর এত নাজুক, আলতো স্পর্শেও লাল হয়েছে। সে হাত থেকে নজর সরিয়ে তাকালো ওই আদুরে মুখটার দিকে। এই আদুরে পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তারই রুমে শোভা বাড়াবে, তারই হবে, হতেই হবে, কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাসস্থল। এ কথা ভেবেই সে উঠে দাঁড়ালো। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতেই শায়নের থেকে মেসেজ এলো। শিজ ওকে? মেসেজ থেকে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানো যেন তখনও জ্যান্ত, এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামার নয়। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল, কারণ তার পাশের বেডে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল, বুঝতে বাকি রইল না। দিনকে দিন এত ফন্দিবাজ হচ্ছে মেয়েটা, তবে এই মুহূর্তে পাঁজিটার বাচালতার হাতে থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধ চোখের পাতা বন্ধ করতে শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখলো ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমাচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হতচ্ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখলো শুদ্ধর ঘুম ভাঙেনি, তখন হাঁফ ছেড়ে বাঁচল যেন। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রু কুচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবেও নিল। মিনিট না 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। সাম্য, সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করলো। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধর দিকে 2-1 বার উকি ঝুঁকিও মারল। সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধর মাথা ধরে বালিশে রাখল। শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসল। তারপর কিছুক্ষণ শুদ্ধর মুখপানে তাকিয়ে বিড়বিড় করল, এই যে বিশুদ্ধ পুরুষ, আমাকে ভালোবাসতে শেখাবেন, দক্ষিণা হিসেবে আমার আমিটাকে দিয়ে দিব। এ কথা বলে একটু থামল। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধ টিকালো নাকের উপর আলতো করে টোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক ঘুষিতে নাক ফাটিয়ে দে। একটা ভুল করেছি না হয় তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন,
আর কষ্ট দিব না তো। ওই ফুলটা না হয় ফুল করে ভালোবাসা সমেত আপনার কাছে অর্পণ। শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে এলো। কখন উঠে যায় বলা যায় না, কি দরকার এত রিস্ক নেওয়ার। তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সব শুনেছে। সব শুনে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘণ্টা তিনেক আগে কি কাণ্ডটানে ঘটিয়ে এসেছে সে। ঘণ্টা তিনেক আগের ঘটনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটো চোখ। চোখেও যেন অগ্নি বর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদ মস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটা শুট করে বসলো তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে, এর পরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটার পায়নি। এদিক ওদিক খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ। সেই শব্দ অনুসরণ করে একটু এগোতে হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিতে থাকলো অনবরত, অর্থাৎ এখানে সেফ নয় সে। সেটা দেখেও হাসলো। ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে, জীবনীয় বাজি ধরতে তার ভালোই লাগে। মুদ্রা কথা, মাফিয়া কিন্তু এমনি এমনি হয়নি। সামান্য একটা রেড অ্যালার্টে যদি পেছনে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরা পালায়, এই কথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে সত্যি কারো উপস্থিতি টের পেল। ছট করে পেছন ঘুরে পিস্তল তাক করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো সোয়াইব, শুদ্ধ শক্তপোক্ত শারীরিক অবয়ব। তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে একটা ছেলে। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য, এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলই তাকে তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন, তেমনই ধারালো তার ধূর্ততা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুদ্ধ আজ সরাসরি দেখল মাফিয়া কিংয়ের সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলিয়েই তার মুখাবয়ব। অদ্ভুত রকমের সুন্দর দুটো চোখ, ডান চোখের পাশটায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 35 থেকে 38-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসির খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচেল হাসল ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্ময় ভাবটা চট করে লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বলতা দেখাতে নেই, দুজন মুখোমুখি দাঁড়িয়েছে। হাইট প্রায় সমান সমান, মুখে রা শব্দ নেই কারো, তবে চার চোখে ভয়াল শিকারী চাহনি। সে চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপিয়া তো আরেকজন আকুইলা ক্রিসাইয়েটস, দুজনেই শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুঁড়ির উপর পা তুলে রাজকীয় ভঙ্গিমায় বসল। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবদ্ধ এখনও ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ। কি বলে শোনা দরকার, তাই সেও এক পায়ের উপর পা তুলে বসল মরা গাছের গুঁড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাছটায় চুলকাতে চুলকাতে বলল, ঘুরিয়ে পেছে কথা বলতে পারি না আমি, কাজের কথা আসা যাক। যাক। FGSL নামে যে ফর্মুলা তৈরি করেছি সেটা আমার চাই। ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভ্রু বাঁকিয়ে বলল, তারপর? ওটা আমার লাগবে। এটুকুই? এটুকুই যেন হয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? যখন আমার মুখেই শুনতে চাচ্ছিস তখন বলছিস শোন। তোর বাড়ির সবচেয়ে আদরে ফুলটা আমার চাই। চাই মানে চাই। ফুল দে, পাক্কা প্রমিস, দেশ ছেড়ে চলে যাবো আর জ্বালাবো না তোদের। খুব যত্নে রাখবো ভাই, দিয়ে দে। ফুলে যেমন সৌরভ আছে তেমনি কাঁটাও আছে, সেটা জানিস? সেই কাটাকে তুই বুঝি? ধরে নে তাই। এ কথা শুনে ইয়াসির হো হো করে হেসে উঠল, কিন্তু হাসতে হাসতে কোথায় থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাপ করে গেঁথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে, কে করলো? ইয়াসির উত্তেজিত হলো না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিচেল হাসল, তারপর কণ্ঠে অবাধ কঠোরতা ঢেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল। আমার ওই অমৃতে ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয়ও, এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কাল কেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই, বরং মেপে গুনেও শেষ করতে পারবি না। ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটে আছে শুধু একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না, ধরে নে এটি ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না, তোর বাপের কেনা, তবুও থাকতে পারবি না। শুদ্ধর কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতন মাথা নাড়ালো, তারপর আজাইরা প্যাচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃত সমান। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোট লোকই কারবার।
ছোট লোকদের মাঝে এসব দেখা যায়, আর আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে সেসব যায় না। তবে তোর সঙ্গে কিন্তু খুব চায়। একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো। ইচ্ছে করলে এখনই একটা বুলেট শুদ্ধর বুকে গেঁথে দিতে, কিন্তু তাতে খেলা শেষ হয়ে যাবে। এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধে ছড়াছড়ি, প্রেমের নেশালু সুগন্ধে আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লোভে বাপ, আর বাপে কাফন ছাড়ে 3.5 হাত মাটির কবর। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এই যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইব, মুখ সামলে বস। হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তে হবে। সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না। এবার অন্য কিছু ট্রাই করে দেখি। শুদ্ধর কণ্ঠে ব্যঙ্গাত্মক সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিংয়ের পর থেকেই শুদ্ধর কাজ ছিল পাতাল ফুঁড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি, শান্তিতে একদণ্ড ঘুমোতে পারেনি। বারবার মনে হচ্ছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস! সেই ব্যক্তিকে তার মুখোমুখি চায়। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসাব। তবে যায়, সে কথাই নয় বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রা দোষও বটে। ঠিক এই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে। স্কাই ড্রাইভিং ছিল শুধুমাত্র, সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জেট ফল করতে। এইসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগরের নাম। ইগরের সাথে শুদ্ধর সম্পর্ক বরাবরই তিক্ত, কারণ ইগর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না, এবং ষাটোর্ধ্ব বয়সী ইগর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম মেধা তার কাছে হেয়, এবং বলা বাহুল্য ইগর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস 6 আগে ইগরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগরকে দেয়নি। এটাও মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল শানের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে, আর সিদ্দিকের মাধ্যমে ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সিদ্দিক আর ইগর হয়তো জানে না ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দুজনকে নিয়ে আরেকটা কড়া দান সাজিয়েছে। যে দানি ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে, কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনো রক্ত ঝরছে দেখে রুমাল বের করলো। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল, ইয়াসিরের নজর পড়েছে অথচ সে জিনিস পায়নি, এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলবো যায় না, তবে ওয়াদা করছি তুলবই। কথা বলতে না বলতে ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়লো তার নাক বরাবর। শুদ্ধ থামলো না। পরপর দুটো দানবীয় ঘুষি মারতে ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হলো। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়। আমার ভাইয়ের গায়ে একটা ঠুকা পড়লে তোর নতুন করে খতনা করাবো শালা। ইয়াসির শুনলো, তবে থামলো না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি, আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইরা যা দুষ্টু, কথাও শোনে না। তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। আরে শুদ্ধ, মাসির ছেলে মামাতো ভাই কয় কি এসব? এই ছেংরা এই চিনুস আমারে, হ্যাঁ একবারে খেয়ালাই মু। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাঁধে। কথা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজো না ব্রো। খাওয়া খাওয়ার ব্যাপারে আমি কিন্তু কম চাই না। যাও এবার রাস্তা মাপা, নয়তো এমন চুদনা দেব মুখ খুসকে আউচ করার সময় পাবে না। কথা বলতে না বলতে সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ সায়ন ভয় পাওয়া তো দূর, কপালও কুঁচকাল না। ছেলেগুলো শুদ্ধ সায়নের দিকে এগোতেই পরপর একই সাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয়ে পিছিয়ে গেল তারা। বুঝলো কেউ আড়ালে আছে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকদের অসম্মান করতে নেই, বউ অশুশ্রূষা করে। পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজা খানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেবে এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরে সেখানে গোলাগুলি শুরু হয়। কে মারলো আর কে বাঁচলো দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই।
এরপর 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়, তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে। সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর 2 পা ঝুলিয়ে বসলো শুদ্ধ। এখান থেকে পড়লেই কাল্লাফতে। অমাবস্যার রাত হলেও বাতাস বইছে।